শুভ সন্ধ্যা। মুক্ত আবহ আয়োজিত মুক্ত কথায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা 2 সপ্তাহ আগের থেকে আমাদের পথ চলা শুরু করেছি, কিন্তু গত সপ্তাহে একটু বিশেষ কারণবশত আমরা অনুষ্ঠানটি রাখতে পারিনি। সেই জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং পরবর্তী সময় আর এটা হবে না। আর যেটা ভালো খবর সেটা হলো আমাদের মুক্ত কথা শুধুমাত্র গল্প বলা, নাটক, যন্ত্রসঙ্গীত ইত্যাদিতে শুধু আটকে থাকছে না। আমরা এর সঙ্গে আবৃত্তি, গান সমস্ত কিছুকে যুক্ত করছি, অর্থাৎ যেখানে মন মুক্ত, কথা মুক্ত, সংস্কৃতি মুক্ত, অর্থাৎ মুক্ত আবহ। আজকে আমরা সঙ্গে পেয়েছি অমল কুমার মাঝি মহাশয়কে। আর দাদা সম্পর্কে কি বলবো, দাদা একদিকে গায়ক, দাদা খুব ভালো গান শেখান, দাদা অসাধারণ লেখক। কবিতাগুলো লেখেন, ওনার একটা বিশেষ নাম আছে। আমার ওনার সঙ্গে পরিচয় হচ্ছে ফেসবুকে, এবং সেখানে ওনার নাম হচ্ছে নিঃস্ব কবি অমলাকান্ত, এবং অসাধারণ সব লেখাগুলো। এবং আজকে জানলাম যে উনি খুব ভালো গল্পও লেখেন। তো গান, কবিতা, গল্প সব কিছু সম্ভার ওনার কাছে আছে। দাদা এবার কী দিয়ে শুরু করবেন? লিখি, কিন্তু আমি তো বলতে পারি না, এটাই আমার ঘাটতি আর কি। বলতে গিয়ে আমার অসুবিধা। আমরা আছি তো, আমরা গলাটা শিখিয়ে নেওয়ার জন্য আমরা আছি, আমাদের কন্ট্যাক্ট করুন। একটু গানটা গাইতে পারি, আর ওই লেখার মধ্যে আর কি। আচ্ছা, এই লেখার অভ্যাসটা কবে থেকে হলো? লেখার অভ্যাসটা আমার আমি যখন ক্লাস 7-এ পড়ি। আমি তো গ্রামের ছেলে, গ্রামে থাকতাম, গ্রামের স্কুলে পড়াশোনা করতাম। যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের স্যার ছিলেন বাংলা স্যার দুলাল হাজরা। উনি আমাদের ওখান থেকে একটা উষা আদিত্য বলে আমাদের স্কুল থেকে একটা স্কুল ম্যাগাজিন বের করতো, উনি ওটা পরিচালনা করতেন। তখন ওই লেখা চাইতেন স্টুডেন্টদের কাছ থেকে। তখন আমি প্রথম একটা লেখা দিয়েছিলাম আষাঢ় বলে, আমার এটা মনে আছে, এটা আমার সর্বপ্রথম একটা লেখা কবিতা। হ্যাঁ, তো তখন আজীবন মনে থাকবে। এবং তখন উনি আমাকে ডাকলেন আর কি, মাঝি শোন। আমি গেলাম ভয়ে ভয়ে, বলছে কবিতাটা তুই লিখেছিস? হ্যাঁ স্যার আমি লিখেছি। কই মুখস্থ বলতো দেখি। নিজের লেখা কিন্তু নিজের মুখস্থ মোটেও বলা যায় না। বলতে পারলাম না, আমি দাঁড়িয়ে আছি। বলে হ্যাঁ তাহলে তুই লিখেছিস, যা। দিয়ে দেখছি উনি ওটাকে ছেপে দিয়েছেন, বের করে দিয়েছেন। খুব আনন্দ হলো। সর্বপ্রথম একটা আমার লেখা আমি ছাপার করে দেখলাম, সেই দিনটা আমার খুব মনে পড়ে আর কি। তারপর থেকে ওই একটু করে বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন লিটল ম্যাগগুলোতে লিখতে শুরু করলাম। অঙ্কুরে লিখতাম, সংস্কৃতি সংবাদ বলে একটা পত্রিকা আমি নিজে দীর্ঘদিন, ওটা ডক্টর বাসুদেব দে কেমিস্ট্রি অধ্যাপক ছিলেন লাভপুর কলেজে। তো ওনার পত্রিকাটা আমিই দেখাশোনা করতাম আর কি, টোটালটা সম্পাদনার কাজটা আমিই করতাম। ওতে অনেক লেখা আমি লিখেছি। মুক্ত বাংলায় তো লিখেছি দীর্ঘদিন লিখেছি, এখনও চেষ্টা করি আর কি লেখা, এই আর কি। আচ্ছা, আমাদের তো এই তো অগস্ট মাস, আজকে কত তারিখ? 21 তারিখ না, আজ 20 তারিখ। আমার মাথা আজকে পুরো ঘেটে গেছে, ভুলভাল তারিখ বলছি। তো পুজো আসতে তো আর বেশি দেরি নেই, তা আমরা কি সেই বিষয়ে কিছু দিয়ে শুরু করবো? সেই বিষয় বলতে তাহলে পুজোর একটা গান দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা গানটা অনেক দিন আগেই লেখা, আজকের লেখা তো নয়। গানটা দীর্ঘদিন ধরে আমি লিখছি, গান লিখছি আমি 3 সাল থেকে, 2003 থেকে শুরু করেছি। আচ্ছা, তাহলে আমাদের দর্শক বন্ধুদের এটা আগে বলে নিই যে দাদা আজকে কিন্তু যা যা পরিবেশন করবেন সব তার নিজের লেখা, সেটা গান, গল্প, কবিতা যেটাই হোক না কেন। এখন যে গানটি উনি গাইছেন সেটাও ওনার নিজের। আর সঙ্গে আমি শ্রাবণী দেখতেই তো পাচ্ছি না, কি বলবো। ঠিক আছে, আমি একটু চেষ্টা করছি। একদম। এটা ভৈরবীর আগে আমি করেছিলাম আগমনী গান, তেওড়া তালে। মহাশক্তি মহামায়া সব জগ জন বন্দিতা। মহাশক্তি মহামায়া সব জগ জন বন্দিতা। অসুর নাশিনী বল প্রদায়িনী জাগো জাগো ভব নন্দিতা।
মহাশক্তি তুমি মহাসতী, তুমি ভগবতী, এসো যোগ মায়া ত্রিভুবন জ্যোতি। তুমি মহাসতী, তুমি ভগবতী, এসো যোগ মায়া ত্রিভুবন জ্যোতি। এই শারদ তিথি কাটাবে মহাভীতি, এসো জননী অনিন্দিতা। মহাশক্তি দানব দলনী গণেশ জননী, এসো হর জয়া ভুবন মোহিনী। দানব দলনী গণেশ জননী, এসো হর জয়া ভুবন মোহিনী। চরণ পরশে মাতিব হরষে, এসো ভবানী মা চণ্ডিকা। মহাশক্তি মহামায়া, সব জগ জন বন্দিতা। মহাশক্তি, এরকম আর কি। বাহ, দারুণ দারুণ। আজকে আর কি গল্প করব, যা ভান্ডার নিয়ে আসছে দাদা, গল্প করলে মনে হচ্ছে না যে গল্প করতে বসে সময় বেশ নষ্ট হয়ে যাবে। এইবারে আমরা কি শুনব? গল্পই এবারে একটু কবিতা একটু করা যেতে পারে। সবে তো এই আমরা স্বাধীনতা দিবস পার করলাম। হ্যাঁ, তো ওইটার উপরই কবিতা অনেক লেখা আছে। মানে স্বাধীনতা দিবসের দিন বা ওই অকেশনালি আমি পুজোগুলোতে বা না, আমি ভিড়ভাড়টা কোথাও বেরোই না। আমি কিন্তু ওইটা নিয়েই থাকি। কিন্তু হয়তো স্বাধীনতা দিবসের দিনেই আমি একটা স্বাধীনতা দিবস নিয়ে লেখা হলো। হ্যাঁ, পুজোর সময় পুজো নিয়ে গান লিখছি। হ্যাঁ, দোলের সময় আমি বেরোলাম না, হয়তো ওই কৃষ্ণ রাধা এসব নিয়ে, আবির এসব নিয়ে গান লিখছি, এরকম আর কি আমার। হ্যাঁ, এখানে মানে এগুলো তো নিজের আনন্দকে খুঁজে নেওয়া। এবার আপনি যদি সেই আনন্দটা সেই লেখার মধ্যে, সৃষ্টির মধ্যে দিয়ে পান, সেখানে গিয়ে আমার বাইরে গিয়ে তো নাচানাচি করার প্রয়োজন আছে? একদম একদম। আমার মনে হয় না, আমার একা মনে হয় না। একদম, এরা একা হতে দেয় না, এরা একা হতে দেয় না। তাহলে আমি এই কবিতাটা একটু পাঠ করছি। একদম একদম। স্বাধীনতা, এটা রচনা হচ্ছে আমার 15ই আগস্ট 2017 সালে। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, নয় মিছিমিছি পতাকা ওড়ানো মেলা। স্বাধীনতা মানে মানবিকতার জয়, প্রবঞ্চনার শৃঙ্খল ছিঁড়ে ফেলা। স্বাধীনতা মানে শৃঙ্খলা পথে ঘাটে, হাতে হাত রেখে ছান্দিক পথে চলা। স্বাধীনতা মানে পৃথিবীর হাটে হাটে মাথা উঁচু রেখে জীবনের কথা বলা। বাহ। স্বাধীনতা মানে অনাহারে মরা নয়, দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পাওয়া। স্বাধীনতা মানে দানবের পরাজয়, নিশিদিন শুধু মানুষেরই গান গাওয়া। তা শুনে মনে হচ্ছে তাহলে আমরা কি সত্যি স্বাধীন? আদৌ কি আমরা স্বাধীন? আদৌ কি স্বাধীন, এ প্রশ্ন তো থেকেই গেছে আবহাওয়া কাল ধরে। যে মানে স্বাধীনতাটা শুধু স্বাধীনতা দিবসটা আর কি একটা অকেশন, যে হ্যাঁ আমরা স্বাধীন, নামে আমরা স্বাধীন, কিন্তু ঠিক কতটা স্বাধীন সেটা একটা প্রশ্ন, সে নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে সব সময়। সেই মানে নেতাজি সুভাষচন্দ্র আমাদের প্রণম্য, ওনার অন্তর্ধান থেকে নিয়ে আজ পর্যন্ত থেকেই গেছে। আমি অত গভীরে যাচ্ছি না, আমি বলবো আমাদের প্রত্যেক দিন জীবনেও কি আমরা স্বাধীন? সেই নয় তো। যাই হোক, এখন জ্ঞানগর্ভ আলোচনার দিন আজকে নয়, আজকে আমাদের শুধু নিপাট আড্ডা। আর যারা আমাদের এই আড্ডায় যোগদান করতে চান অবশ্যই যোগাযোগ করুন 9932350894 এই নাম্বারে। আপনার
এই যে আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠানটা, তার নিচে স্ক্রোলে নাম্বার যাচ্ছে, অবশ্যই যদি ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন, ফোন করবেন, আমরা আপনাদের সঙ্গে আছি। এবার তাহলে বলি আমার একটা অনুভূতির কথা। ওই যে বলেছি প্রথমেই যে আমি আমার অর্ধেক জীবন গ্রামে কেটেছে, মানে খালি পায়ে জুতোও পরতাম না, ওই ধুলো মাটিতে ছুটে বেড়ানো, এইভাবে কেটেছে। মাঠে মাঠে মানে সেই ধান জমির যে মাঠ, আলপথে হাঁটা, এইভাবে আমার কেটেছে। তো পরবর্তীকালে যখন আমি শহরে আসলাম, শহরে আমি বাস করছি এই বর্ধমান শহরে 40 বছর হয়ে গেল। জীবনের একটা মানে সিংহভাগ, মানে আমার বয়স কিন্তু 70। হ্যাঁ, সে ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তো এখানে এসে আমার মনে হলো যে ওই যে গ্রামের ওই এগুলোকে তো পাচ্ছি না, গ্রামের যে পরিবেশ সেটা আমি এখানে পাবো কী করে? অনেক তফাৎ। এই নগর একদম একদম এই এখন তো আরও নেই, ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে চলেছে আর কি, সবটাই মানে। হ্যাঁ, তো তখন মনে হলো যে আমার এরকম, আমি গানটা লিখলাম, ইট পাথরের নগর জীবন শেখায় শুধু অভিনয়। সে যে ছদ্মবেশে তাকায় হেসে, সেই হাসিটাও তার সত্যি নয়। এইটা আমার প্রথম স্ট্যান্ডা লিখলাম, গাইছি গানটা। একদম একদম দারুণ দারুণ। ইট পাথরের নগর জীবন শেখায় শুধু অভিনয়। ইট পাথরের নগর জীবন শেখায় শুধু অভিনয়। সে যে ছদ্মবেশে তাকায় হেসে, সেই হাসিটাও তার সত্যি তো নয়, সত্যি তো নয়। ইট পাথরের নগর জীবন শেখায় শুধু অভিনয়। নকল ভালোবাসা জাগায় আশা, সে তো জল নয়, মরিচিকা সর্বনাশা। নকল ভালোবাসা জাগায় আশা, সে তো জল নয়, মরিচিকা সর্বনাশা। বৃথাই ফাগুন ভেবে আগুনেই পুড়ে মরে কত শত প্রেমিকের আকুল হৃদয়, আকুল হৃদয়। ইট পাথরের নগর জীবন শেখায় শুধু অভিনয়। এখানে শিশির খোঁজে দূর বাদলে, এক বুক ব্যথা নিয়ে যায় গো চলে। দূর্বা এখানে কোথায়? গ্রামের মাঠে ঘাটে বাগানে দূর্বা, সেখানে শিশির পড়ছে, চকচক করছে মুক্ত দানার মতো। না, এখানে নেই। এখানে শিশির কী হচ্ছে, শিশির খুঁজে দূর্বা গেলে এক বুক ব্যথা নিয়ে, দূর্বা খুঁজলো, দূর্বা পেল না, শিশির সে এক বুক ব্যথা নিয়ে চলে গেল। এটাই আর কি। এখানে শিশির খোঁজে দূর্বা দলে, এক বুক ব্যথা নিয়ে যায় গো চলে। শুকায় সে অভিমানে সুরহারা গানে গানে, এ শহরে ভালোবাসা যায় বিফলে। রাতের আকাশ হেথা, রাতের আকাশ হেথা যায় না দেখা, ঝলমল করে পথে বিজুরি লেখা। সোহাগী বনের পাখি বন্দি থাকে তার, প্রকৃতি মায়ের সাথে নাই পরিচয়, নাই পরিচয়।
ইট পাথরে নগর জীবন শেখায় শুধু অভিনয়। সে যে ছদ্মবেশে তাকায় হেসে, সেই হাসিটাও তার সত্যি তো নয়, সত্যি তো নয়। ইট পাথরের নগর জীবন শেখায় শুধু অভিনয়। প্রেক্ষিত চাই, না হলে গান কবিতা কিছুই হবে না। না, একদমই তাই। এবারে এই আপনি এই যে হারমোনিয়ামের বেলুটা টানছেন আর আমি আপনার হাতটা দেখছি, এটার পেছনে তো একটা বড় গল্প আছে, একটু ছোট্ট করে শুনি। হারমোনিয়াম, হাতের গল্পটা। ও আচ্ছা, এটা আমার খুব ছোটবেলায়, আমাদের সব দর্শকরাও দেখতে পাচ্ছে, হ্যাঁ, তাদের মধ্যেও নিশ্চয়ই প্রশ্ন আসছে। বাঁহাতে না, আঙ্গুলগুলো যে নেই সেটা দেখা যাচ্ছে। বলছি হ্যাঁ, বলছি, এটা আমার যখন 6 বছর বয়স, তখন আমার দাদু ঠাকুমা, আমি বড় নাতি, তখন তো আর সেই বাইরে যাওয়ার, কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার মতন পরিস্থিতি ছিল না গ্রামের মানুষ। ওরা বড় জোর গঙ্গা চান করতে যেত এই কাটোয়া বা ত্রিবেণী এসব জায়গায়। তো ওই আমার শোনা আর কি, আমার কিছু মনে নেই, ওই ঠাকুমা দাদু আমাকে নিয়ে কাটোয়ায় যায় গঙ্গা স্নান করতে। তো ওখানে আর কি ঠাকুমা আমাকে ওই হাত ধরে ধরে নিয়ে, তখন আমি শুনেছি যে আমার 6 বছর বয়স, তো হাত ধরে ধরে নিয়ে ওই ওভারব্রিজ দিয়ে না পেরিয়ে সোজা লাইন দিয়ে পেরিয়ে, তখন একটা ওই যে অনেক সময় ওই রেল লাইনে কাটা ইঞ্জিনগুলো চলে না, শুধু ইঞ্জিনটা যায়, ওরা আস্তে আস্তেই যাচ্ছে। তো ভদ্রলোক নাকি অনেক অ্যালার্ট করেছে, হর্ন দিয়েছে, ঠাকুমা তখন সেই মানে এমনই একটা মানে অবস্থায় আছে যে খেয়ালই করেনি, দিয়ে ওই কাছে এসে গার্ড সাহেব আর কি ঠেলে দিয়েছিল, পড়ে গিয়েছিল ঠাকুমা আমাকে নিয়ে। কিন্তু আমার হাতটা দুর্ভাগ্যবশত একদম পাশে পড়েছিলাম, তাই না, উপর দিয়ে চলে যেত, তো হাতটা এরকম আর কি লাইনে পড়ে যায়। তখন এই আঙুলগুলোর উপর দিয়ে রেলের চাকা চলে যায়, আমাদের সেই অবস্থায় তো আঙুলগুলো আর ওই 6 বছর বয়সে আর আঙুলগুলো কী থাকে। এইভাবে এই দুর্ঘটনাটা ঘটেছিল। এটা আমার শোনা, আমার এতটুকু আমার স্মৃতিতে নেই। বাবা মা বলেন, ঠাকুমা বলতেন, দাদু বলতেন, শোনা। আচ্ছা, সেই থেকে আমাকে তো সব কিছু বাঁহাতে বলতে হবে, কিন্তু হ্যাঁ, কিন্তু দাদু আমাকে লেখাটা শিখিয়েছিলেন, যেহেতু এই দুটো আছে, এই দিয়ে আমাকে লেখাটা শিখিয়েছিলেন। আমি লিখতে পারি এবং যথেষ্ট স্পিডেও লিখতে পারি, সেই ছোটোবেলা থেকে লেখাটা। আর এই বাঁ হাত দিয়ে এই হারমোনিয়াম বাজানো বা এই কাজগুলো আমি যখন থেকে হারমোনিয়াম বাজাচ্ছি তখন থেকে বাঁ হাত দিয়ে বাজাই, যার জন্য হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। আর ডান হাত দিয়ে খেতে পারেন? না, চামচ দিয়ে খেতে পারবো, কিন্তু আমি বাঁ হাত দিয়ে খাই। হ্যাঁ, হাত দিয়ে খেলে আমি হাত দিয়ে খাই বাড়িতে, ওই চামচ চামচ, কারণ এই দুখানা আঙুল দিয়ে ওঠানো সম্ভব না। না, সবটা যেমন রুটি খেতে গেলে তো অনেক অসুবিধা আছে। আর দুর্ঘটনা জীবনে ঘটবেই কিছু, হয়তো আমি জিজ্ঞেস করতাম না, কিন্তু যেহেতু বেলুনটা যখন টানছেন আমাদের সব দর্শকরা ওটা দেখছেন, তাদের একটা কিউরিওসিটি থাকবে, সেই জন্য। আবার অনেক সময় এই বাঁ হাতে করি বলে অনেক, আপনি বাঁ হাতে করছেন, সেটা হতেই পারে, সেটা অনেকে মানে পূর্ণাঙ্গ থাকতেও করে আর কি, বাঁ হাতে অনেকে অভ্যাস। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, কিন্তু এই দৃশ্যটা অস্বাভাবিক। এটা কেউ বললে, আমি এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে আমাকে কেউ বললে মানে এটার কথা মনে পড়ে, নইলে আমার মনে পড়ে না। যেমন কতগুলো থেকে, যেমন 15 সালে আমার পেস মেকার বসানো হয়েছে, এই হাত দিচ্ছি বলে হাতটা লেগে গেল বলে মনে পড়ে, নইলে আমি এটা আছে, আমি না আমি বাইক চালাই, কাজ করি, সব ছুটে বেড়াচ্ছি, ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। মাথা ব্যথা করলে চাপ বেশি না, করাই ভালো। এবার কি শুনবো? এবার গল্পটা শুনি। গল্প একটা, তাহলে ছোট গল্প একটা পড়ি। ছোট, বেশি সময় তো পাওয়া যাবে না। না, সময় তো বেশি পাওয়া যাবে না, অনেকটা সময় হয়ে গেল নাকি? গান কিন্তু আরো কটা গাইবো আমি। হ্যাঁ, দেখি গল্পটা এখানেই শেষ। হ্যাঁ, এই দুবার হয়ে যাবে। আমি পড়বো? হ্যাঁ, আপনি পড়ুন। আমি পড়তে পারি না ভালো। আমাকে পড়তে হবে? তাহলে ভালো, শুনতেও ভালো লাগে একটু, একদম না পড়াইয়ে মানে হঠাৎ করে হোক একদম। কুম্ভীরাশ্রু নামটাই বেশ একটু আলাদা রকম আর কি, যে দেখিয়ে কান্না, লোক দেখানো কান্না। খুব সুন্দর বলতে পারতো ছেলেটা। কলেজের রজত স্যারের ফেয়ারওয়েলের সময়
পুরো 20 মিনিট বক্তৃতা করে তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। আবেগে আবেশে সবার চোখে জল এনে দিয়েছিল সেবার। এমন যে রাশভারী পুণ্ডরীকাক্ষ স্যার, তাকেও রুমাল দিয়ে চোখ মুছতে দেখেছিল সবাই। ছোটবেলা থেকেই জানার আগ্রহটা ছিল প্রবল। রিতম যখন সিএমএস স্কুলে ক্লাস 9-এ পড়ে, পুণ্ডরীকাক্ষ স্যার তখন ওই স্কুলের ডেপুটেশনে কিছুদিন বাংলার শিক্ষকতা করেছিলেন। পুণ্ডরীকাক্ষ স্যারের মনে পড়ে যায়, একদিন প্রশ্ন করেছিল রিতম, স্যার কুম্ভীরাশ্রু মানে কি? বুঝিয়ে ব্যাখ্যা করে বলে দিয়েছিলেন তিনি। সেই ছেলে আজ এত সুন্দর গুছিয়ে বাংলায় বক্তৃতা করছে। ভালো লাগে পুণ্ডরীকাক্ষ স্যারের। সেদিন কলেজের 50 বর্ষ পূর্তি উপলক্ষে শিক্ষামন্ত্রীর সামনে বক্তৃতা করে নেমে আসতেই আর থেমে থাকেননি অরুণ মান্না। নেতা, রাজনীতির কারবারি, এই কলেজের প্রাক্তন জিএস রিতমকে টেনে নিয়েছিলেন দলে। তারপর 7-7টা বছর কেটে গেছে। কলেজ শেষ করার পর বর্ধমান ইউনিভার্সিটি থেকে পল সায়েন্সে মাস্টার ডিগ্রি করে এখন অরুণ মান্নার ছায়াসঙ্গী হয়ে মিছিলে মিটিংয়ে স্লোগান দিয়ে আর জ্বালাময়ী বক্তৃতা করে করে ভালোই নামডাক হয়ে চলছিল। কিন্তু গোলটা বাঁধল তখন, যখন বিধানসভা নির্বাচনে জামালপুর নির্বাচন ক্ষেত্রে অরুণ মান্নার বদলে বিধায়ক পদে দাঁড়ানোর জন্য রিতম সেনের নামে প্রস্তাবটা এলো খোদ রাজ্য কমিটি থেকে। পার্টির অনেকেই লক্ষ্য করলো হঠাৎ করেই চোখ মুখ কেমন যেন বদলে গেছে অরুণ মান্নার। কেমন যেন চুপচাপ থাকেন বেশিরভাগ সময়, কিছু অ্যাডভাইস চাইলে এড়িয়ে চলেন যেন আজকাল। এমনটা অবশ্যই বেশি দিন থাকলো না। অনেক কষ্টে কিছুদিনের মধ্যে আবার স্বাভাবিক হয়ে গেলেন অরুণবাবু। যেন আগের থেকেও আরও বেশি করে কাছে টেনে নিয়েছেন রিতমকে। মিটিং মিছিলে যেখানেই যায় রিতম জনতার ঢল নামে। সেই তুলনায় অরুণ মান্নাকে কেমন যেন ম্লানও মনে হয়। 11ই মার্চ ডিএম অফিসে মনোনয়ন দাখিল শুরু হয়েছে আজ থেকে। সব দলেরই তৎপরতা তুঙ্গে। রিতমের দলের সমর্থকরা তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও একটা খুশি খুশি ভাব রিতমের প্রার্থী হওয়ার খবরে। অফিসের সামনে আস্তে আস্তে ভিড় বাড়ছে বিভিন্ন দলের সমর্থকদের। পুলিশে পুলিশে ছয়লাপ ডিএম অফিসের সামনেটা। হঠাৎ মোবাইলে কথা বলতে বলতে উত্তেজিত অরুণ মান্নাকে ছোটাছুটি করতে দেখা গেল এদিকে ওদিকে। এসপির গাড়ির কাছে গিয়ে এসপি সাহেবকে কী যেন বলছেন অরুণ মান্না। হ্যাঁ স্যার, গুলি করেছে। কোথায় কোথায় কাকে? উল্লাসের কাছে, ন্যাশনাল হাইওয়ের উপর স্যার। তাড়াতাড়ি ওখানে চলুন স্যার, ফোর্স পাঠান তাড়াতাড়ি স্যার। আমাদের প্রার্থী রিতমকে কারা গুলি করেছে স্যার। কি বলছেন? আপনি কি করে জানলেন? এইমাত্র রিতমের মোবাইল থেকেই অন্যকে একজন ফোন করে বলল স্যার, কাইন্ডলি চলুন তাড়াতাড়ি। চলুন দেখি। অকুস্থলে গিয়ে দেখা গেল 0 পয়েন্ট থেকে কে বা কারা রিভলভার দিয়ে গুলি করেছে রিতমকে। মৃত্যু নিশ্চিত করতে শরীরের মাঝ বরাবর টাটা সুমো জাতীয় ভারী গাড়ি চালিয়ে শক্তিগড়ের দিকে পালিয়ে গেছে দুষ্কৃতীরা। পিচ রাস্তায় চিটিয়ে গিয়েছিল একদম। বেলচা দিয়ে চেঁচে চেঁচে তুলতে হলো ডেড বডিটা। পোস্টমর্টেমের পর শেষকৃত্য সেরে সবার সঙ্গে চোখের জল ফেলতে ফেলতে ফিরে এলেন অরুণ মান্না। দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তড়িৎ ঘড়ি সিদ্ধান্ত নিয়ে অরুণ মান্নাকেই প্রার্থী হিসেবে ঠিক করে ফেলল। হাতে সময় কম, তাই মনোনয়নপত্র দাখিলের কাজটা তৎপরতার সঙ্গে সেরে ফেললেন ঝুনো রাজনীতিবিদ অরুণবাবু। সেদিন রিতমের মৃতদেহটা নিয়ে শহরে বড়সড় একটা মিছিল করেছিলেন তিনি। এরপর রিতমের বিধবা মাকে মঞ্চে বসিয়ে অনেকগুলো জনসভা করে বিরোধীদের একেবারে ভিলেন বানিয়ে দিয়ে বিপুল ভোটে জিতে অরুণ মান্না এখন শুধু বিধায়ক নয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। লাল বাতি লাগানো এয়ার কন্ডিশন গাড়িতে যাওয়া আসা করেন বর্ধমান থেকে কলকাতা আর কলকাতা থেকে বর্ধমান। এখানে পার্টি অফিসে শহীদ রিতম সেনের একটা ছবি টাঙানো করিয়েছেন অরুণ মান্না। সেই হাসি হাসি মুখ, জিজ্ঞাসু দৃষ্টি,
যেন হাসতে হাসতে পার্টি কর্মীদের বলছে, কুম্ভীরাশ্রু কাকে বলে বলতে পারেন? অসাধারণ। এবার গান, সত্যি আমাদের সময় কমে আচ্ছা আসছে। আচ্ছা, এমনই হয়। ধন্যবাদ। আর আমাদের বন্ধুদের আবার বলছি, আমরা আমাদের এই মুক্ত কথার আসরে গল্প, গান, আড্ডা, নাটক, আবৃত্তি, যন্ত্রানুসঙ্গীত, মাইম, নিজের জীবনের কথা, নিজের স্ট্রাগলের কথা, সমস্ত কিছু নিয়ে আমরা এখানে কিন্তু আড্ডা দেব। তাই যদি কেউ যোগাযোগ করতে ইচ্ছুক হন, যোগাযোগ নাম্বার নিচে স্ক্রলে যাচ্ছে, 9932350894। এবার একটু শুনবো জলটা একটু খাই। একদম। কি বললাম? 9932350894 নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের গল্প আমরা পৌঁছে দেব সমস্ত পৃথিবীর কাছে। গানটা হচ্ছে এই যে এতখানি পথ পেরিয়ে এসেছি, সে পিছনের কথা তো মনে পড়ে মাঝে মাঝে, একদম। এবং সেটা তো আর ফিরে পাওয়ার নয়, কিন্তু ফিরে পেতে চায় মন। তো আজও আমায় হাতছানি দেয় সবুজ সবুজ দিনগুলি। আহা, 11 কয় আয় ফিরে আয়, গাছে গাছে ফুল তুলি। 11টা একটা প্রতীক, 8, 9, 10, 11 ওই বয়সটাকে আমি বলতে চাই। আচ্ছা আচ্ছা। গাইছি। আজও আমায় হাত ছানি দেয় সবুজ সবুজ দিনগুলি। আজও আমায় হাত ছানি দেয় সবুজ সবুজ দিনগুলি। 11 কয় আয় ফিরে আয়, গাছে গাছে ফুল তুলি। সবুজ সবুজ দিনগুলি আজও আমায় হাত ছানি দেয় সবুজ সবুজ দিনগুলি। একলা যখন মন বাগানে বেড়াই আমি সাঁঝ বেলায়, কোন সে দোয়েল গান শুনিয়ে এই পরাণের দুঃখ ভোলায়। একলা যখন মন বাগানে বেড়াই আমি সাঁঝ বেলায়, কোন সে দোয়েল গান শুনিয়ে এই পরাণের দুঃখ ভোলায়। ঠিক তখনই আমায় ডাকে বিহান বেলার বুলবুলি। সবুজ সবুজ দিনগুলি আজও আমায় হাত ছানি দেয় সবুজ সবুজ দিনগুলি। কোন রাখালের বাঁশি বাজে কোন সে গাঁয়ের মাঠে, কোন সূরজের মিলায় আলো কার জীবনের হাটে। তবু কেন কোন কবি আজ তাকায় ফিরে ফিরে, কার পৃথিবী ঝাপসা হলো দুই নয়নের নীরে। তবু কেন কোন কবি আজ তাকায় ফিরে ফিরে, কার পৃথিবী ঝাপসা হলো দুই নয়নের নীরে। হারিয়ে গেল পথের মাকে কোন বাউলের গানগুলি। হারিয়ে গেল পথের বাঁকে কোন বাউলের গানগুলি। সবুজ সবুজ দিনগুলি আজও আমায় হাত ছানি দেয় সবুজ সবুজ দিনগুলি। সবুজ সবুজ দিনগুলি। সত্যি তাই। কিন্তু যদি ছোটবেলায় ফিরতে বলা হয়, ফিরবেন কি? ফিরবো বললেই তো আর ফেরা যাবে না। যদি বলা হয় আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, আপনি আপনার ওই 6 বছরটা বাদ দিয়ে দিলাম, আচ্ছা, হ্যাঁ,
10 বছর বয়সে ফিরে যান। অবশ্যই। যাবে? এক কথায় এই সুযোগ আমি মানে একদম নিয়ে নেবো না? নিয়ে নেব একবারে। এবার কি শুনবো? সত্যি আমাদের সময় কমে আসছে। আর কতটা সময় আছে মোটামুটি? আর মিনিট 10 সময়। মিনিট 10। তাহলে একটা কবিতা দুটো গান হয়ে যেতে পারে। দুটো গান হবে না, দুটো কবিতা একটা গান হতে পারে। দুটো কবিতা একটা গান? আচ্ছা তাই হোক। আর না হলে দুটো গান। দুটো গানই হয়ে যাক, কবিতা করতে হবে না। তাই হোক। আর গল্প পড়লাম একটা অত বড়, অনেক বড়। তাহলে আরেকটা গান গাইছি আমি, এটাও আগমনী গান, আর শেষে গাইবো আমি একটা অন্য গান, অন্য ধরনের গান। আচ্ছা, ভালো লাগবে। সেই শেষের গানটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। একদম। যাবার বেলায় একটুখানি সুরের আতর মাখিয়ে দিও। আহা, আচ্ছা, ওটা শেষে গাইছি। এখন আমি এই গানটা করেছিলাম 23শে সেপ্টেম্বর 2022 সালের এই গানটা আচ্ছা। মাকে উদ্দেশ্য করে। তুমি আসবে বলে ফুল ফুটলো, ফুল ফুটলো, জেগে উঠলো খুশিতে ধরণী, তুমি আসবে বলে ফুল ফুটলো। বাহ। তুমি আসবে বলে ফুল ফুটলো, ফুল ফুটলো, জেগে উঠলো খুশিতে ধরণী, তুমি আসবে বলে ফুল ফুটলো, তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার রং লাগলো, তুমি আসবে বলে গাছে গাছে কত পাখি ডাকলো, তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ায় রং লাগলো, তুমি আসবে বলে গাছে গাছে কত পাখি ডাকলো, তবু চরণ ধ্বনি শুনি সরসিনী রে, কমলিকাদের ঘুম ভাঙলো, তুমি আসবে বলে ফুল ফুটলো, তুমি আসবে বলে তারারা আকাশে ছবি আঁকলো, রোহিণী ভরণী বুঝি অবাক নয়নে চেয়ে থাকলো, তুমি আসবে শুনে অত্যাচারীর বুক কাঁপলো, তুমি আসবে যে তাই নিপীড়িত নরনারী জাগলো, তুমি আসবে শুনে অত্যাচারীর বুক কাঁপলো, তুমি আসবে যে তাই নিপীড়িত নরনারী জাগলো, তবু রাতুল চরণ মাগো করিতে বরণ, দিকে দিকে আগমনী বাজলো, তুমি আসবে বলে ফুল ফুটলো, ফুল ফুটলো, জেগে উঠলো খুশিতে ধরণী, তুমি আসবে বলে ফুল ফুটলো, তুমি আসবে বলে ফুল ফুটলো। মা আসবে তাই মানে রিয়াক্ট কি হচ্ছে এটাই আর কি, আর কিছু না। সত্যি মা আসার ভয় যদি মানুষ পেত এবং অত্যাচারীর বুক যদি কাঁপতো অনেক, তাহলে আমাদের পৃথিবীটাই পাল্টে যেত। দেশের কথা তো বাদই দিচ্ছি, কি মানে থাক, আমরা ওই প্রসঙ্গে যাব না। বারবার খালি ঘুরে ঘুরে আসলে কথাগুলোই এমন না, খালি অভিমুখটা পাল্টে পাল্টে ওদিকে নিয়ে যাচ্ছে। কি আর করবো, আমাদের সময় একদম শেষ। আমরা অমূল্যার আরেকটা গান শুনতে শুনতে গানের মাধ্যমে বিদায় নেব।
সবাই ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে, আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সঙ্গীর সঙ্গে। এবং আমাদের প্রথম সপ্তাহটা আমরা পার্ট 2 করবো বলেছিলাম, হয়তো সেটাও হতে পারে, বা অন্য কোনো নতুন সঙ্গীও হতে পারে। সারপ্রাইজটা থাক। এই গানটা আমার অনেক গান অনেকে গেয়েছে, ভালো লাগে, ওদের কণ্ঠে শুনতে আরো ভালো লাগে। এটা গায়ে আমার ছাত্র বলেছিল, কিন্তু আর সময় পেলাম একদম তাই, না। পরে এবার যখন আসবো তখন ওকে আমার স্টুডেন্টদের গাওয়া করাবো একটু। যাবার বেলায় একটুখানি সুরের আতর মাখিয়ে দিও, যাবার বেলায় একটুখানি সুরের আতর মাখিয়ে দিও, স্বরলিপির নামাবলি নিথর তনুর পরে জড়িয়ে দিও, যাবার বেলায়। আমার সাধের তান পুরাটায় হাতের পরশার নাই যদি পায়, আমার সাধের তান পুরাটায় হাতের পরশার নাই যদি পায়, কি হবে বৃথা সাজিয়ে রেখে অন্য কোথাও তারে সরিয়ে নিও, যাবার বেলায়। যত গান লেখা আছে খাতার পাতায় সব মুছে দিও প্রিয় তব চোখের জলে, ভুলে যেও চিরতরে স্মৃতি ওরে খোনা ধরে, কি হবে যাতনা বয়ে প্রতি পলে পলে। যত গান লেখা আছে খাতার পাতায় সব মুছে দিও প্রিয় তব চোখের জলে, ভুলে যেও চিরতরে স্মৃতি ওরে খোনা ধরে, কি হবে যাতনা বয়ে প্রতি পলে পলে। সব কোলাহল সাঙ্গ হলে সবাই যখন যাবে গো চলে, সব কোলাহল সাঙ্গ হলে সবাই যখন যাবে গো চলে, শূন্য ঘরে একলা বসে পারো তো নতুন করে গান রচিও, শূন্য ঘরে একলা বসে পারো তো নতুন করে গান রচিও, যাবার বেলায় একটুখানি সুরের আতর মাখিয়ে দিও, স্বরলিপির নামাবলি নিথর তনুর পরে জড়িয়ে দিও, যাবার বেলায় একটুখানি সুরের আতর মাখিয়ে দিও, যাবার বেলায়। শুভরাত্রি।